नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানবিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল মঙ্গল আমাদের পেজ নাম্বার কত? বান্তা 82 পৃষ্ঠা বান্তা 2 নাম্বারটা 2 নাম্বার সর্বচিত্ত সাধারণ চৈতসিক নিয়ে আলোচনা করছি। এটা আমরা পড়ছিলাম না, এমনি আলোচনা করা ছিল আর কি না? হ্যাঁ বান্তা পড়া গেছে। এনি বান্তা কোনগুলো চৈতসিকের কি সর্বচিত্ত চৈতসিক ওগুলো? হ্যাঁ, সাধারণ চৈতসিক থেকে। সেগুলো পড়া যাবে এগুলো। এগুলো তো লালচ। এই বইটা একটু আবার পাঠাও তো গ্রুপে। কোনটা কোনটা? এই তো অর্থ সংগ্রহ। লাগবে না, পাইছি। আচ্ছা এনে কি নেটে ডিস্টার্ব করতেছে তোমাদের? কথা ভাঙা ভাঙা আসতেছে যে আমার অনেক হাডি না আবার জয়েন হাডি দিয়ে আবার জয়েন। আমরা ইয়েটা আলোচনা করছিলাম, একটা স্মারক গাথা আছে যে, ওই গাথাটা গত ক্লাসে আলোচনা করা হয়েছিল, মনে আছে না? হ্যাঁ আচ্ছা, এই চৈতসিক গুলোই হচ্ছে যে চিত্তের ভগ্নাংশ। চিত্তকে ভাঙলে, চিত্তকে যদি আমরা ভাঙি, প্রত্যেকটা রূপকণাকে ভাঙলে আমরা সর্বশেষে অষ্টকলা পেয়েছিলাম।
এই ক্লাসে এখনো রূপের কথা আসে নাই। আগে যারা ক্লাস করেছেন তারা জানেন। ঠিক একইভাবে এই চিত্তকে যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে ভাঙা হয়, তখন এই চিত্তের খণ্ডাংশগুলো হচ্ছে যে এই চৈতসিক। চৈতসিকের সৃষ্টি, চৈতসিকের সমষ্টি হচ্ছে যে চিত্ত। ঠিকঠাক গঠন প্রণালী অনুযায়ী গঠিত হইলে এই চৈতসিকই চিত্ত সৃষ্টি করে। বিভিন্ন প্রকারে গঠিত হইয়া বিভিন্ন রকমের তার অবস্থা প্রাপ্ত হয়। সেই অবস্থা অনুযায়ী আমরা চিত্তকে বিভাগ করিয়া করিয়া পড়েছি। বিভিন্ন কোয়ালিটির চিত্ত পড়েছি না আমরা? কুশল চিত্ত, অকুশল চিত্ত, রূপবচর চিত্ত, অরূপবচর চিত্ত, লোকোত্তর চিত্ত। তার মধ্যে আবার অহেতুক চিত্ত ছিল, ক্রিয়া চিত্ত ছিল। এভাবে নানান প্রকারে নানানভাবে চিত্তগুলো আমরা দেখেছি। এখন ওই চিত্তগুলো কিভাবে তৈরি হয়, কিভাবে সৃষ্টি হয়, এগুলো সম্পর্কে আমরা এখন জানতেছি। দুই নাম্বার থেকে শুরু করতে হবে। এনে এক নাম্বার হচ্ছে যে এগুলোকে আমরা এটা পড়তে গিয়ে ডাইরেক্ট ওখানে চলে যাব, নাকি এটা একবার এমনি পড়ে চলে যাব? কোনটা করলে ভালো হয়? এটা এমনি পরে চলে গেলে একটু একটু করে বলে আলোচনা গিয়ে বলা হবে। আমরা তো ওভাবে পড়েছিলাম। আচ্ছা, তাহলে এটা যারা যারা মুখস্থ করতে পারবেন খুব ভালো, আর যারা মুখস্থ করতে পারবেন না, বিশেষ করে কত 2 নাম্বার এর মধ্যে ক, খ, গ, ঘ, ম, চ, ছ পর্যন্ত, এগুলো সবগুলো যাদের যাদের দ্বারা সম্ভব তারা মুখস্থ করে ফেলবেন। আর না হলে এমনি লিখে রাখতে হবে, এই বই শেষ পর্যন্ত এটা কাজে লাগবে। শিল্পী বড়ুয়া, উপাসিকা অমিতা বড়ুয়া, উপাসিকা ইন্দ্রা বড়ুয়া, এটা লিখে রাখতে হবে। আপনারা হয়তো প্রত্যেকে জানেন, অভিধর্ম চর্চা করলে এমনি খাতা কলম নিয়েই বসতে হয়। যাদের মন হচ্ছে 54 পৃষ্ঠা, কারণ এটা পিডিএফ এর সাথে মিল নাই তো। মেন বই যাদের মেন বইয়ের পৃষ্ঠা হচ্ছে 54 বই যাদের আছে। তাহলে একবার পড়ে চলে যাক। এগুলো না আবৃত্তি করা হয়েছে এগুলো। তাহলে আমরা নিচের, হ্যাঁ অমিতা বড়ুয়া বলেন। না, আবৃত্তি গুলো করা হয়েছিল তো, দীপেন্দা পড়ছিল না গত ক্লাসে। হ্যাঁ, আমরা মাঝখানের, হ্যাঁ সত্য কি একটু সাধারণ ভাবে, এটার অর্থ কি, এটার বেদনার অর্থ কি, সংজ্ঞা কি, এগুলো একটু বলেন। চলে গেলে তারপর আলোচনা ওইখানে আছে। তাহলে স্পর্শ বলো, স্পর্শ। আচ্ছা, আমরা আগে তো অনেকেই আমরা জানি স্পর্শ সম্পর্কে। শিল্পী বড়ুয়া,
স্পর্শ সম্পর্কে কোনো ধারণা থাকলে আমাদেরকে বলেন। স্পর্শ আলম্বনের সাথে কোনো কিছু স্পর্শ হলে বা মনের সংযোগে কোনো কিছু স্পর্শ হলে এটাকে হ্যাঁ, তারপরে অমিতা বড়ুয়া। সাধারণত ত্বকেন্দ্রিয়ের গ্রাহ্য গুণই স্পর্শ, চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ ও জিহ্বা, কায় ও মনের সহিত তাহাদের স্ব স্ব বিষয়ের সংযোগই হচ্ছে স্পর্শবান্ধা। তারপরে ইন্দ্রা বড়ুয়া। বলতে আমাদের শরীরের বা সরঞ্জিরের মধ্যে যাহা ওই অনুভূত হয় বা স্পর্শ মানে স্পর্শ তোমাদের ছোঁয়া হয় আর কি, ওই ধরনের অনুভূত হলে সবাইকেই তো স্পর্শ বলে। তারপরে আর কেউ বলতে চাচ্ছেন? এনি আছে না, ও সাউন্ড নাই। আমাদের সরলম্বনের দ্বারা সরলম্বনের স্পর্শটা হয়, চোখের দ্বারা রূপে ওইটাও হচ্ছে স্পর্শ, কানের দ্বারা শব্দের স্পর্শ, ত্বকের দ্বারা সেটাও স্পর্শ, তারপরে জিহ্বার দ্বারা রসের সেটাও স্পর্শ, ঘ্রাণের নাকের দ্বারা ঘ্রাণের, এটা হচ্ছে স্পর্শ। তারপরে বেদনা। বেদনা হচ্ছে ইন্দ্রিয় সরলম্বনের এবং মনস্কার সম্মিলনে একটা বিজ্ঞান উৎপন্ন হয়। ওই বিজ্ঞানের যে একটা আমাদের অনুভূতি হচ্ছে বেদনা, চোখের দ্বারা রূপের একটা আমার অনুভূতি হবে, সেটা সুখ হতে পারে বা দুঃখ হতে পারে, উপেক্ষাও হতে পারে, হচ্ছে বেদনা। বা কোনো কিছু একটা গ্রহণটা করার পরে জিনিসটা হয়তো বা মিষ্টি হতে পারে বা তেতো হতে পারে, ওই যে অনুভূতি সেটাই হচ্ছে যে বেদনা, সুখ। অনুগ্রহপূর্বক সবাই একটু মিউট করবেন, কথা বলার সময় হলে সঙ্গে সঙ্গে একটু খুলবেন। এই কষ্টটা আপনাদের সবসময় করতে হবে এই ক্লাসের কথাগুলো শোনার জন্য আমরা ভালো করে। তারপরে সংজ্ঞা। সংজ্ঞা হচ্ছে কোনো কিছু দেখে মাত্রই সেটা চিন্তা করা, ওইটাই হচ্ছে যে সংজ্ঞা। দীপেন বাবু সংজ্ঞা। কোন আলম্বন সম্পর্কে প্রাথমিক ধারণা সংজ্ঞা। উপাসক জ্ঞানশ্রী সিংহ সংজ্ঞা। আলম্বনের যে সহিত যেটা ধারণা উৎপন্ন হয় সেটাই সংজ্ঞা। বান্তে আমাদের সংজ্ঞা সম্পর্কে একটা ইয়া দিয়েছিলেন, আগে উদাহরণ দিয়েছিলেন। অর্থাৎ একজন অন্ধ ব্যক্তি হাতির যে দাঁত আছে ওইটাকে উনি তো চোখে দেখে না, ওইটা দেখে হাতির দাঁত যখন স্পর্শ করলো তখন সেটা বললো এটা তো মূলার মতো, তো ওইটা হচ্ছে যে সংজ্ঞা, এভাবে বলেছিলেন, ধারণা করা। হ্যাঁ, সংজ্ঞায়িত হওয়া, যে এটা একটা কিছু বিষয়, যেমন আমরা গায়ের মধ্যে বাতাস লাগলে এখানে বাতাসের একটা অনুভূতি হয়েছে, এটা একটা সংজ্ঞায়িত হলাম আমি। সংজ্ঞা আছে সংজ্ঞা নাই, মানুষের বলে না জ্ঞান হারিয়ে ফেলছে, সংজ্ঞা হারিয়ে ফেলছে, বলতে শুনছেন নিশ্চয়। জ্ঞান হারাইলে বলে না অনেকে, অনেক জায়গাতে বলে যে সংজ্ঞা হারাই গেছে,
সংজ্ঞা হারাই ফেলছে, সেন্সলেস হয়ে গেছে। আমাদের ইনজেকশন দেওয়ার সময়, এই হাত কেটে ফেলার সময় অথবা চোখ কেটে ফেলার সময় সেন্সলেস করে রাখে না, ওই জায়গাটা সংজ্ঞাহীন করে রাখে, সংজ্ঞায়িত থাকে না। এনে কাটাকাটি করলে আর অনুভূতি নাই, অনুভূতির সঙ্গে সংজ্ঞা যুক্ত থাকে। এই সর্বচিত্ত সাধারণ চৈতসিকগুলো মূল কথা, লাস্টের কথা হচ্ছে যে এটা সর্বচিত্ত সাধারণ চৈতসিক এর অন্তর্গত সংজ্ঞাটা নাকি না। যখন সর্বচিত্ত সাধারণ চৈতসিকের অন্তর্গত কোনো বিষয় যখন স্পেশালি ওই বিষয়টাকে দেখিয়ে দিতে বলা হয়, এটা ওইভাবে দেখানো সম্ভব হয় না। এটা বুঝাইতে গেলে, এটা দেখাইতে গেলে সবগুলোই চলে আসে, সবগুলোর সন্নিবেশন দরকার হয়। উপাসক জ্ঞান সিংহ বুঝতে পারছেন? ভ্রান্তের সংজ্ঞা চেতনা প্রায় একই মানে অবস্থা, মানে সংজ্ঞায়িত না থাকলে তো সে তার কোনো ধারণাই থাকবে না, আর সেই মুহূর্তে যদি তার চেতনাও থাকে না, সে মুহূর্তেও তার সংজ্ঞায়িত মানে ধারণা থাকবে না। তো একদম কাছাকাছি ব্যাপার, মানে শুধু মানে একটু ভাষার এখানে একটু তারতম্য, কিন্তু প্রায় সমান সংজ্ঞা চেতনা এগুলো। হ্যাঁ, সংজ্ঞা চেতনা অনুভূতি এগুলো প্রায় সমানই, একটু তো যাই হোক, এটা আসলে আমাদেরকেও বুঝে নিতে হবে অনুভূতির মাধ্যমে। সংজ্ঞাটা আবার সংজ্ঞার মাধ্যমেই বুঝে নিতে হবে যে ও এটাই সংজ্ঞা, বুঝে নিতে হবে। উদাহরণ দিয়ে যে আসলে ওই বিষয়টাতে নিয়ে যাওয়া যাবে ঠিক এমনটা না। আমরা উদাহরণ দিই বটে, কিন্তু ওই উদাহরণ দিয়ে যে মূল জায়গায় পৌঁছে যাবে ওটা কিন্তু না। যাই হোক, তারপর আমাদের মূল পেজের মধ্যে কিছু পড়া থাকবে, ওগুলো নিয়ে আমরা আর একটু হব। ভান্তে এখানে জীবিতেন্দ্রিয়টা একটু মনে হয় ডিফারেন্স, মানে চিত্তের জীবনী শক্তি যেটা আমরা বলি, তো জীবিতেন্দ্রিয় তো আমরা যেমন মানে পূর্ব কোনো সংস্কারকে হঠাৎ করে মনে করা, ওইটাই মানে বারবার যেটা মনে করিয়ে দেয় চিত্তে, তো সেটা একটু ডিফারেন্স। না হলে এখানে দেখা যাচ্ছে যে বেদনা, সংজ্ঞা, চেতনা, একাগ্রতা, মনস্কার প্রায় মানে সিমিলার কথাগুলো, মানে সমান সমান কথাগুলো। শুধু জীবিতেন্দ্রিয় দেখা যাচ্ছে এখানে চিত্তের জীবনী শক্তি, তো ওইটা পূর্ব কোনো ধারণাকে আবার মনে করিয়ে দেয়, বারবার মনে করিয়ে দেওয়া, ওইটাই জীবিতেন্দ্রিয় কাজ। জীবিতেন্দ্রিয়ের জন্য আমার একটা ভালো একটা উদাহরণ, এটা মনে রাখলে সবাই মনে রাখতে পারবেন না অবশ্য, আর সবাই এটা বুঝবেনও না। মেশিন নিয়ে যাদের গবেষণা আছে, ইঞ্জিন বা মেশিনের একদম প্রাণকেন্দ্র সম্পর্কে কারো ধারণা থাকলে ওরাই শুধু বুঝবেন এই ঘটনাটা। আমাদের আগে এরকম করে ঘুরে ঘুরে পানির পাম্প কতগুলো স্টার্ট দিত যে, তারপরে এখানে একটা বড় একটা লোহার চাক্কা থাকে, দেখছেন? এত বড় লোহার চাক্কাটার দরকার ছিল এখানে? এই লোহা চাক্কাটা একটা শক্তি, এটা ওজন হয়ে গেছে এবং ঘূর্ণন শক্তি তৈরি করার মধ্য দিয়ে এই ঘূর্ণন ওখানে গিয়ে একটা বাতাসের মধ্যে চাপ দিচ্ছে, এবং চাপের সঙ্গে সঙ্গে ওখানে তেল ছাড়ার একটা ব্যবস্থা রেখেছে। বাতাসটা যখন গরম হয়ে যায়, এই গরম বাতাসের মধ্যে যখন তেল ছাড়ে আগুন ধরে, আবার ওই আগুনে আরেকটা পূর্ণ শক্তি, আগুনের একটা শক্তি তাপ, এটা আবার উল্টো দিকে চাপ দেয় আগুনের প্রেসারে, তখন এটা আবার ব্লাস্ট হয়। ব্লাস্ট হয়ে একটা আওয়াজ করে, আমরা যে মেশিনের মধ্যে আওয়াজ শুনি সবসময়, ঠেটে 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 করে আওয়াজ করে না? এগুলো প্রত্যেক মধ্যে মধ্যে বাতাস ফুটার আওয়াজ, প্রত্যেকবার এগুলো আগুন ধরে ধরে ব্লাস্ট মারে। ওই শক্তিতে আবার উল্টো চাপ মারে, এই উল্টা চাপ আর এটা দুটোটা মিলে, এটার শক্তি আর ওটার শক্তি দুইটা মিলে কন্টিনিউ এটা ঘুরতে থাকে। এই যে এখানে একটার পর একটা যে শক্তির অবস্থা তৈরি হয়,
একটা ধাক্কাতে একটা চলে, একটা ধাক্কাতে একটা চলে, একটা ধাক্কাতে একটা চলে। ওই যে শক্তিটা, গুণনের যে শক্তি, এই শক্তিটাকেই মূলত জীবিতেন্দ্রিয় বলা হয়। আমাদের এই চিত্ত জগতের মধ্যেও অবিশ্রান্তভাবে চিত্ত এভাবে একটার কারণে আরেকটা সৃষ্টি, একটার কারণে একটা সৃষ্টি, একটা শক্তিতে একটা, একটা শক্তিতে একটা। ঠিক যেভাবে বাতাসের প্রথম ধাক্কা খেয়ে একটা ঢেউর সৃষ্টি হলো, বা কোনো একটা মানুষ একটু পানি নাড়াচাড়া করে দিল, এই নাড়াচাড়ার ঢেউ দ্বিতীয় ঢেউ সৃষ্টি করে, তৃতীয় ঢেউ সৃষ্টি করে, এটা শক্তিতে ওটা সৃষ্টি হয়েছে। এভাবে ক্রমান্বয়ে বিষয়টা চলতে থাকে। এই সব কিছু মিলেমিশে একটা এমন একটা শক্তি উদ্ভব হয়, এমন একটা শক্তির সঞ্চারণ হয়, এই শক্তিটা আমরা অন্য দৃষ্টিকোণ থেকে বলি অনির্বাণ কাল পর্যন্ত এটা চলতে থাকে, চলমান ঘটমান। এক দৃষ্টিকোণ থেকে এই কথা আবার বলি, আবার আমরা এখানে যেটা প্রমাণ করে শেষ পর্যন্ত প্রমাণিত করব, সেটা হচ্ছে যে এটাও প্রতি মুহূর্তের মধ্যে এটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, লয়প্রাপ্ত হয়ে যায়। হ্যাঁ, ক্ষয়প্রাপ্ত লয়প্রাপ্ত হইলেও এখানে আবার একটা ব্যাপার আছে। এই সূক্ষ্ম বিষয়টা জীবিতেন্দ্রিয় অত্যন্ত একটা সূক্ষ্মতম বিষয়। আর এই বিষয় আসলে না বুঝলে অভিধর্ম পরে যে মজা বা রস, ওটা পাওয়াও কিন্তু আসলে খুব কঠিন। হ্যাঁ, তো সেজন্য এটাও আমরা বোঝার খুব চেষ্টা করব, গভীরে পৌঁছার চেষ্টা করব। তবে এগুলোর জন্য আপনারা যেটা যেটা বুঝছেন এগুলো ডেলিভারি দিতে হবে, রিপ্লাই দিতে হবে। যা যা বুঝছেন মনের একদম না না আমি ঠিক বুঝছি না, এটা বললে সবাই হাসবে, এরকম করলে কিন্তু আপনি নিতে পারবেন না। জাস্ট এটা আমিও আপনাদেরকে এটা ক্লাসের মধ্যে যে ভাষায় বলে বুঝাই দেব, এটা এমন জিনিসও না। শুধু এরকম বলতে পারবো, আপনি যদি উত্তর দেন আমি বলতে পারবো যে হ্যাঁ আপনি এটা জীবিতেন্দ্রিয়, এটা এখনো বুঝেন নাই। আমরা আরও বিভিন্ন ভিন্ন 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 ইয়ে করতে পারবো। হ্যাঁ, এভাবেই আপনাদেরকে এই বিষয়গুলো নিতে হবে। উপাসক জ্ঞানেশ্বর সিংহ বুঝতে পারছেন আমার কথাটা না? আপনি যেটাই বুঝেন, যেমনই বুঝেন, এগুলো আমাকে বলে ফেলতে হবে। বললে তারপরে আমি পুনরায় বলবো যে না এটা এমন না, এমন বিষয়টা। আবার আপনি চেষ্টা করবেন আবার। হ্যাঁ, এরপরে একাগ্রতা। চেতনা আছে, চেতনা মানে কি দীপন বাবু? অচেতন অবস্থা শান্ত। অমিতা বড়ুয়া। চেতনা অর্থ অনুভূতি, যাহা চিন্তা করায় তাহাই তাহা চেতনা। তারপরে মায়া বড়ুয়া। শিল্পী বড়ুয়া। যাহা চিন্তা করায় তাহাই চেতনা। এনি সাধারণত আমরা এটাই বুঝি, যেটাই চিন্তা করে সেটাই হচ্ছে চেতনা। ও, মনে চেতনা। উপাসক জ্ঞানেশ্বর সিংহ কি বলছেন যে এটা চেতনাকে? মানে চেতনা তো জানি মানে চিত্তের একটা সক্রিয় অবস্থা, মানে যে সময় চিত্ত খুব সক্রিয় থাকবে, মানে একটা অবস্থা থাকে যেমন নিষ্ক্রিয় অবস্থা, আর যখন খুব সক্রিয় থাকবে সেটাকে আমরা চেতনাই বলতে পারি।
এটাকে এখন এমনি আমাদের বর্তমান এতে সেন্সর বলে আমরা সবাই খুব ভালো বুঝি, এই প্রজন্মের ছেলেরা যারা সেন্সর বুঝে। সেন্সর তো চেনেন না? আমি এখানে টাচ করা মাত্র আমার ইয়ে হয়েছে না, সেন্স আসছে না। জাগ্রত ভাব, চেতন ভাব, জাগ্রত ভাব, সক্রিয় অবস্থা। আবার সেই পুনরায় কথা, সর্বচিত্ত সাধারণ চৈতসিক এককভাবে প্রকাশ করা যায় না। তারপরে একাগ্রতা হচ্ছে যে যে কোনো একটা আলম্বনে যুক্ত করে রাখা, রেখে দেওয়া একাগ্রতা। জীবিত ইন্দ্রিয়তে আলোচনা করে ফেললাম। তারপরে মনস্কার, মনস্কারতে মনসংযোগ। তারপরে 6 প্রকার প্রকীর্ণ চৈতসিক। প্রকীর্ণ বলা হয় কেন আর সর্বচিত্ত সাধারণ চৈতসিক কেন বলা হয় এটাও আমরা আলোচনা করেছি না? সব চিত্তের মধ্যে অবশ্যই থাকে এই 7টা, সেজন্য সর্বচিত্ত সাধারণ চৈতসিক। আর প্রকীর্ণ শব্দের অর্থ কি? এনি উপাসক জ্ঞানেশ্বর সিংহ। প্রকীর্ণ শব্দের অর্থ হচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে, মানে সর্ব জায়গাতে ওরা কাজ করবে। যখন যেখানে সহযোগিতা পায়, যার পাল্লায় পড়বে তার পাল্লাতে কাজ করবে, তার দলে কাজ করবে। কোনো নির্দিষ্ট ঠিকানা নাই। প্রথমে আছে বিতর্ক। বিতর্ক আমরা চিত্ত আলোচনা করতে গিয়ে ভালো করে বুঝে গেছিলাম। বিতর্ক, হ্যাঁ, নিচে এগুলো সম্পর্কে বিস্তারিত বলা আছে, ওখানে আলোচনা করবো না। এখানে করলে ভালো, এখানে এখানে এমনি সময় চলে যাচ্ছে, লাভ কিছু হচ্ছে না। এখানে একটা স্মারকগাথা আছে, এই স্মারকগাথাটা আমরা মূল আলোচনার শেষে এটা আবার আলোচনা করতে হবে। স্মারকগাথা যদি না বুঝি তাহলে বুঝতে হবে যে আমরা পড়াটা বুঝি নাই, চৈতসিকগুলো বুঝি নাই। আমরা পরিশেষে এই স্মারকগাথা আলোচনা করব, কেমন? মনে রাখতে হবে এটা আলোচনা করার জন্য। অমিতা বড়ুয়া এই 6 নাম্বার থেকে পড়েন। তার নাম্বার এটা 83 পৃষ্ঠার, এটা তার নাম্বার। মানে এগুলো তো প্রত্যেক চৈতসিক কত প্রকার চিত্তে সম্প্রযুক্ত হয়, এটা না বান্ধে? প্রত্যেক প্রকার চৈতসিক কত প্রকার চিত্তে সম্প্রযুক্ত হয়? 1, এই 7 প্রকার সর্বচিত্ত সাধারণ চৈতসিক 89 প্রকার চিত্তের সঙ্গে উৎপন্ন হয়। প্রকীর্ণ চৈতসিকের মধ্যে করেন এখানে আমরা যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক পড়ছিলাম, এটা 89 প্রকার চিত্তের সঙ্গে উৎপন্ন হয়। 89 প্রকার চিত্তের সঙ্গে এই সর্বচিত্ত সাধারণ চৈতসিক উৎপন্ন হয়। তারপরে প্রকীর্ণ চৈতসিকের মধ্যে 2, বিতর্ক,
শুধু দ্বিপঞ্চ বিজ্ঞান বর্জিত কামগোচর চিত্ত সমূহের মধ্যে এবং 11 প্রকার প্রথম ধ্যান চিত্তে সর্বশুদ্ধ 55 চিত্তে উৎপন্ন হয়। এখানে বুঝছেন? এক একটা এই যে প্রকীর্ণ চৈতসিক যেগুলো আমরা পেয়েছি, এই প্রকীর্ণ চৈতসিক গুলো দ্বিপঞ্চ বিজ্ঞান মনে আছে? হ্যাঁ বানতে আবৃত্তি করেন তো। চক্ষু বিজ্ঞান সূত্র বিজ্ঞান ঘ্রাণ বিজ্ঞান জিহ্বা বিজ্ঞান কর্ণ নাসিকা বিজ্ঞান এগুলো না বানতে। হ্যাঁ, এই পঞ্চবিজ্ঞান কুশল এবং অকুশলে দ্বিপঞ্চ বিজ্ঞান। দ্বিপঞ্চ বিজ্ঞান। হ্যাঁ, এই দ্বিপঞ্চ বিজ্ঞানে বিতর্ক থাকবে না। দ্বিপঞ্চ বিজ্ঞানে বিতর্ক থাকবে না। দ্বিপঞ্চ বিজ্ঞান বর্জিত কামবচর চিত্তসমূহের মধ্যে এবং 11 প্রকার প্রথম ধ্যান চিত্তে সর্বশুদ্ধ 54 প্রকার চিত্তে উৎপন্ন হয়। 55 প্রকার চিত্তে উৎপন্ন হয়। তাইলে 55 চিত্তগুলো আলাদা করে লিখতে পারবেন? এনে 55 প্রকার চিত্তগুলো আমরা যেগুলোতে উৎপন্ন হবে না এটা তো দেখছি এখন। এটা কামাবচর চিত্ত, আমরা ওখানে সর্বমোট 54 প্রকার কামাবচর চিত্ত পেয়েছি। সেখান থেকে দ্বিপঞ্চ অর্থাৎ দ্বিপঞ্চ বিজ্ঞান বর্জিত হবে কামাবচর থেকে। তাহলে 54 প্রকার যদি 10 প্রকার দ্বিপঞ্চ বিজ্ঞান বর্জিত হয় 40 প্রকার। তো এখানে আবার 11 প্রকার প্রথম ধ্যান বলেছে। ওই 44 11 যুক্ত হলে সেটা হচ্ছে 55 প্রকার। এটা লাগবে কিন্তু পরে, হ্যাঁ এটা হিসাবটা লাগবে। দীপেন বাবু এই হিসাবটা লাগবে পরে, হিসাবটা রাখতে হবে। তাহলে এই প্রকীর্ণ চৈতসিক কোথায় কোথায় গেল এটা আমরা দেখলাম। 21টা চিত্তের মধ্যে প্রকীর্ণ চৈতসিক থাকে না। দ্বিপঞ্চ বিজ্ঞান আর প্রথম ধ্যানের পরবর্তীতে বিতর্ক আর থাকে না যে। এনি বুঝা গেছে বিষয়টা? আমি বুঝি নাই কি বলেছিল। বিতর্ক কোথায় কোথায় থাকে না? বিতর্ক দ্বিতীয় ধ্যানে বিতর্ক আছে? দ্বিতীয় ধ্যান চিত্তে বিতর্ক আছে? আর দ্বিতীয় ধ্যান চিত্ত কয়টা? তৃতীয় ধ্যান চিত্ত হচ্ছে যে 3টা। তৃতীয় শোক একাগ্রতা। না, দ্বিতীয় ধ্যান চিত্ত কয়টা, কয় রকম হতে পারে? বিচার প্রীতি শোক একাগ্রতা। কুশল বিপাক 3। তারপরে আর শ্রোতাপত্তি ওখানে 8 প্রকার। ওখানে 8 প্রকার। তাহলে 8 এ 3 8 আর 11। তো ওই 11টা চিত্তে আছে শুধু বিতর্ক আছে, বাকি গুলোতে আর বিতর্ক নাই, ওইভাবে যদি ভাগ করা হয়। হ্যাঁ, তারপরে সবকিছু মিলিয়ে এটা ওই একটা জটিলতা আছে, জটিলতা সমাধান করে একটা ফাইল বানিয়ে রাখলে ভালো হবে। এটা পারবে বানাতে? আমি হ্যাঁ, দীপেন বাবুও চেষ্টা করলে পারবে। যদি
121 প্রকার চিত্ত না? হ্যাঁ 121 প্রকার হইলে তখন হিসাব দুইটা হবে কিন্তু এখানে একটা 54 লেখছে না, এখন 55 লেখছে না, 55টা আবার কিন্তু ওই হিসাব করলে বেড়ে যাবে কিন্তু তখন আবার 121 যখন হিসাব করা হবে তখন 55 থাকবে না, থাকবে না, তখন বেড়ে যাবে। 89 প্রকার চিত্তের হিসাব করলে তখন 55, 121 প্রকার চিত্তের হিসাব করলে তখন 55 নয়, তখন আরো সংখ্যা বাড়বে এখানে। তো এটা একটু উল্লেখ না রেখে বাঙ্কে হ্যাঁ একটু বলেছে কামাবচর চিত্ত, ওগুলাই তো বলেছে শুধু কামাবচর চিত্ত হচ্ছে যে 54 প্রকার। তারপরে ওই সর্বমোট রূপাবচর অরূপাবচর সবগুলা চিত্ত মিলা হচ্ছে 89 প্রকার, আবার 89 প্রকার চিত্ত আবার 121 প্রকার হয়েছে। তো এখানে বলেছে যে শুধু কামাবচর চিত্তগুলা। কেন এই যে বিতর্ক বর্জিত প্রথম ধ্যান চিত্তের কথা বলা হয় নাই? প্রথম ধ্যান চিত্তে বিতর্ক আছে, দ্বিতীয় ধ্যান চিত্তে বিতর্ক আছে? না, দ্বিতীয় ধ্যান চিত্তে বিতর্ক নেই। তৃতীয়তে আছে, প্রথম ধ্যান চতুর্থে চিত্তে আছে, পঞ্চমে আছে? না। তো না থাকলে তাইলে 89 প্রকার চিত্ত থেকে ওই চিত্তগুলো সব বাদ দিতে হবে না? এখন বোঝা গেছে হিসাবটা? আমি তো পুরো বুঝতে পারতেছেন? এগুলো একটু মানে চিন্তা করলে বুঝে যাবেন, একটু কষ্ট হবে আর কি। শিল্পী বড়ুয়া, এগুলো একটু হিসাবটা বুঝে নেবেন আপনারা, আবার নিজেরা আলোচনা করে। নাই কোন জায়গায় এটা এখানে স্পষ্ট করে দিয়েছে, শুধু রূপবচর চিত্তের মধ্যে যখন ধ্যানচিত্ত শুরু হচ্ছে রূপবচরের প্রথম ধ্যানে শুধু বিতর্ক আছে, এরপর থেকে আর বিতর্ক নাই। আর দ্বিপঞ্চ বিজ্ঞানের মধ্যে বিতর্ক নাই, এছাড়া আর যাবতীয় সব চিত্তের মধ্যে আছে। তাইলে কয়টা চিত্তের মধ্যে আছে? 55 চিত্ত। আর ওটা হিসাব করে একটু বাইর করতে হবে পরে, ওটা সহযোগ করলে কত হয়। এই 11 প্রকার প্রথম ধ্যান চিত্তগুলো কোনগুলো? রূপাবচর আর অরূপাবচর মিলে? না, প্রথম হচ্ছে যে কুশল চিত্ত, প্রথম ধ্যান কুশল চিত্ত, তারপরে বিপাক চিত্ত, প্রথম ধ্যান বিপাক চিত্ত, তারপর হচ্ছে যে প্রথম ধ্যান ক্রিয়া চিত্ত। এভাবে একই চিত্তকে আমরা 3বার দেখেছি না, 3 রকম দেখেছি না? কুশল চিত্ত দেখছিলাম মানতে, আচ্ছা হ্যাঁ বিপাক চিত্ত দেখছিলাম, কুশল চিত্ত বিপাক চিত্ত। রূপবচর চিত্ত কয়টা? 15টা না? হ্যাঁ 15টা। 15টা ওখান কিভাবে থেকে হলো? ওই কুশল বিপাক ক্রিয়া বেদে 15, 3 5 15। 15। হ্যাঁ, মানে ওখানে বিপাকটা আলাদা হবে না, বিপাক চিত্তটা আলাদা হবে। বিপাক চিত্ত আলাদা না, রূপবচর চিত্তের মধ্যে 6 নম্বরে বিচার প্রীতি বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা সহিত প্রথম ধ্যান বিপাক চিত্ত আছে। বিপাক চিত্ত আলাদা না, অর্থাৎ আলাদা না, প্রথম এটা- ধ্যানিক চিত্তের মধ্যে বিতর্ক আছে, এটা বিপাকেও আছে, এটা ক্রিয়াতেও আছে। এই বিতর্ক সব জায়গাতে আছে। দ্বিতীয় ধ্যানে গেলে কুশলেও নাই, বিপাকেও নাই, ক্রিয়াতেও নাই, তৃতীয় ধ্যানে নাই, চতুর্থ ধ্যানেও নাই, প্রথম ধ্যানে থাকবে। শুধু প্রথম ধ্যানে আছে বিতর্ক, এছাড়া বাকিগুলোতে আর বিতর্ক নাই। ওই তো এখানে যে কুশল চিত্ত, ক্রিয়া চিত্ত আর বিপাক চিত্ত, এই তিনটা কি কি আলাদা আলাদা করে ওই 5 ধ্যানের জন্য কি আলাদা না? এগুলো হচ্ছে প্রথম, হ্যাঁ এগুলো হচ্ছে প্রথম ধ্যান, অর্থাৎ রূপবচরের প্রথম ধ্যান হচ্ছে যে 1 নাম্বার, যেটা কুশল চিত্ত, বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা। ওই কুশল চিত্ত আবার বিপাক, আবার ওটা আবার বিপাক হয়ে গেছে।
বিপাকের মধ্যেও সেম বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা। যদি এরপরে আবার অরহতরাও যদি অরহত হওয়ার পরেও কিন্তু ওনারা প্রথম ধ্যান করলে সেটা ওনাদের তো বিপদ হয় না, করলেও সেখানে ওনারা এই যে বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা নিয়ে ওনারা সেটা প্রথম ধ্যান করে। সেই জন্য প্রথম ধ্যানের সাথে শুধু পড়েছে এই কুশল চিত্ত থেকে একটা, বিপাক থেকে প্রথম এবং ক্রিয়া থেকে প্রথম। বুঝে গেছে দীপেন বাবু? আরেকটু বললে। অবশ্যই এটা এখনো বোঝার ইয়ে হয় নাই, আরেকটু পরে আসবে। আমরা এখন এগুলো নিয়ে টানাটানি করতেছি যে একটু পরে যাই। আচ্ছা যাই হোক, এখন আপাতত এইভাবে লিখে রাখেন, এই যে প্রথম ধ্যানিক যত চিত্ত আছে এগুলোতেই শুধু বিতর্ক আছে, বাকি সব ধ্যান চিত্তগুলোর মধ্যে বিতর্ক নাই। এতটুকু পর্যন্ত তো বুঝছেন না? আমরা বিতর্ক নিয়ে আলোচনা করছিলাম না চিত্ত ভরার সময়? হ্যাঁ বান্তা। তো ওখানে যে বিতর্ক ছিল না এটা আমরা দেখছি না? হ্যাঁ আচ্ছা এটা বিতর্ক কোন কোন চিত্তের মানে কোন কোন ধ্যানের মধ্যে আছে, শুধু এই তিনটা এটা মনে রাখলে হবে। বিতর্ক আছে কুশল চিত্তের মধ্যে নম্বরে, বিতর্ক আছে বিপাক চিত্তের মধ্যে 1 নম্বরে, বিতর্ক আছে ক্রিয়া চিত্তের 1 নম্বরে। হ্যাঁ এটা মনে রাখলে হবে। তাইলে কোন কোন জায়গাতে বিতর্ক আছে কাজ করে, কোন কোন জায়গাতে বিতর্ক কাজ করে না, এটা অনায়াসে মিলে যাবে। তারপর বিচার, নিচে একটা টিকা দেওয়া আছে, অবশ্য আমরা ইয়া করতেছি যে ঠিক ওই তো এখানে লেখা আছে তো, বিতর্ক বিচার ও প্রীতি ধ্যানাঙ্গ বলিয়া তাহাদের সম্প্রযুক্ত চিত্ত সংখ্যা মোট 121 গ্রহণে গণনা করা হইয়াছে। এরা যেহেতু ধ্যানাঙ্গ সেহেতু এই 3টা বিষয়কে এখানে বিতর্ক বিচার প্রীতি এগুলো ধ্যানাঙ্গ বলিয়া, সেজন্য ওই যে আমরা 121 প্রকার যে চিত্ত গণনা করছিলাম এটা হিসাবটা এখনো দেখানো হয়নি আপনাদেরকে না, আমরা পরে আলোচনা করে নেব। আচ্ছা এখনই বলা হয়ে যাক। উপাসক জ্ঞানশ্রী সিংহ, আপনার কাছে মনে আছে 121 প্রকার কিভাবে চিত্তগুলো হয়? উনানব্বই প্রকার চিত্ত কিভাবে 121 প্রকার হয়? 121 প্রকার বানতে যে লোকোত্তর চিত্তগুলো মানে যোগ করলে গিয়ে মানে লৌকিক চিত্তগুলো 89 প্রকার, লোকোত্তর ঢুকবে যখন তখনই তো 121 প্রকার হবে। একটু একটা একটা করে উদাহরণ দেন। এনে অমিতা বড়ুয়া তো পারার কথা এগুলো। আমার মাথায় আসে না। আমি চেষ্টা করতেছি। শ্রোতাপত্তি মার্গ লাভ করা আছে
ঠিক একই সময়ে একই চিত্তের মধ্যে প্রথম ধ্যান সহগত যদি হয়, তখন সেটা আরেকটা নতুন চিত্ত। এটা প্রথম ধ্যান সহ শ্রোতাপত্তি মার্গচিত্ত একটা গেল, প্রথম ধ্যান সহ শ্রোতাপত্তি ফলচিত্ত, প্রথম ধ্যান সহ সকৃতগামী মার্গচিত্ত, এভাবে অরহত পর্যন্ত। এবার মনে পড়ছে? আমি বলতে চাইছি তোমাদের উপাসক জ্ঞানশৃঙ্গ বুঝছেন এখন না? বুঝেন না এখনো? মানে প্রথম ধ্যান বলতে যে বিতর্কর সহিত যেটা শ্রোতাপত্তি মার্গ, হ্যাঁ, তারপর শ্রোতাপত্তি ফল, ফল, বিতর্ক সকৃতগামী মার্গ, বিতর্ক সকৃতগামী ফল, এইভাবে অনাগামী মার্গ, অনাগামী ফল, অরহত্ত মার্গ, অনরহত্ত ফল। এইভাবে মানে বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, ওইগুলো যোগ হবে। এই 5টার সঙ্গে 8 দিয়ে গুণ করলে তখন 5 8 40টা, 40টা, 40 আর 98 দিয়ে গুণ করলে কত হয়? 40 আর 89 দিয়ে 129। 129 থেকে মূল 8টা চিত্ত বিয়োগ দিলে এখন এই হিসাবটা বুঝছেন? 121 প্রকার কিভাবে হয় চিত্ত? মানে 8 প্রকারটা কেন বাদ যাবে? ওই যে এখানের সঙ্গে এট এ টাইম ওরা আছে যে, এই জন্য শ্রোতাপত্তি মার্গ, শ্রোতাপত্তি ফল এগুলো একসঙ্গে যুক্ত হয়ে গেছে না, আছে না? সেভাবে হলে এটা গণা হয় না তখন আর, স্পেশাল করে আর গণা হয় না। না, অলরেডি আমরা 40 প্রকার লোকোত্তর চিত্ত, এটা 40 প্রকার গণে ফেলছি না, তো এখান থেকে কেন আবার 8 প্রকার বাদ যাবে? এটা যখন সবগুলো যখন অ্যাড করা হয়, সবগুলো যখন একসঙ্গে হিসাব করা হয়, তখন ওই লোকোত্তর চিত্ত এখানে যেহেতু ঢুকে গেছে, এগুলোকে আর দুইবার গণা হয় না। এখানে লোকোত্তর চিত্ত এভাবে হলেও আছে, ওইভাবে হলেও আছে। সেজন্য লোকোত্তর চিত্তকে দুইবার গণা হয় না। মানে আমরা আগে সারজ্ঞতাটা কি বুঝেছিলাম? সারজ্ঞতা না বুঝলেও এবার চেষ্টা করবো আর কি। তাহলে ওইখান থেকে একটু করে দেখেন তো, এখানে কি প্রকার বের হয় কিনা। আমি একটু পড়ি এটা। ধ্যানাঙ্গে 5 গুণ করি, লোকোত্তর চিত্ত তবে 40 বিচার। এইভাবে যদি হয় লোকোত্তর চিত্ত 40। হ্যাঁ, রূপচিত্ত ধ্যান বেদে যুক্ত পঞ্চ ধ্যানে তথা লোকোত্তর কিন্তু অরূপ পঞ্চমে। এটাও তো বোঝা গেল। প্রথমাদি ধ্যানে চিত্ত একাদশ, প্রথমাদি প্রতি ধ্যানে চিত্ত একাদশ, অন্তিম পঞ্চ ধ্যানে চিত্ত কিন্তু 23। অরূপ পঞ্চমে কথাটা তুমি বুঝছো? অরূপ পঞ্চমে বলতে মানতে এদিকে চতুর্থ ধ্যান রূপ বছরের, তারপর অরূপ লোকের উপেক্ষার একাগ্রতা, সেজন্য ওটা হচ্ছে পঞ্চম ধ্যান। এই ধরো না, তারপরে তো আমার মনে হচ্ছে না বুঝছো বলিয়া, আরো ক্লিয়ার করো অরূপ পঞ্চমের কথাটা। অরূপ বছরের ধ্যানটা ওটা পঞ্চম ধ্যান ধরি না, কারণ ওখানে উপেক্ষা একাগ্রতা আছে, ওই কারণে। মানে রূপ বছর ধ্যানে আমরা চতুর্থ পর্যন্ত ধরি অভিধর্ম পিটকের। চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান হচ্ছে যে উপেক্ষার একাগ্রতা,
ওই উপেক্ষার একাগ্রতা কিন্তু অরূপ বছর ধ্যানে হচ্ছে যে উপেক্ষার একাগ্রতা দিয়ে শুরু, সেজন্য একেবারে ওটা পঞ্চম ধ্যানেই ধরে। তো এই জন্য অরূপ বচন নিয়ে আর ধ্যানগুলোকে আলাদা আলাদা করে ইয়ে করা, চিত্ত আলাদা আলাদা করে বানানো হয় না, সবগুলোকে পঞ্চম ধ্যানিক চিত্তই বলা হয়। সে শুধু উপেক্ষা সহগত, উপেক্ষা এবং একাগ্রতা সহগত পঞ্চম ধ্যান চিত্তই হোক, বা উপেক্ষা একাগ্রতার সহিত আকাশ অনন্তায়তন ধ্যানই হোক, যেটা ওগুলো থাকলেও এটাকে পঞ্চম ধ্যানই বলে। এখানে প্রথমাদি প্রতিধ্যানে চিত্ত একাদশ। প্রথমাদি প্রতিধ্যানে চিত্ত একাদশ। একাদশ চিত্ত কিভাবে হলো? একাদশ চিত্ত হচ্ছে যে ওই রূপ বছরের মধ্যে যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম 11 প্রকার যে ধ্যান, রূপ বছরের কুশল, বিপাক, ক্রিয়া, এখানে হচ্ছে 3, আর 8 প্রকার হচ্ছে চিত্ত। ওই 8 এ 3 এ 11। উপাসিকা অমিতা বড়ুয়া, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো পরে মাথা, এগুলো মানে নিতে না পারলে চট মাথা গুলাই যাবে। মানে তারপর হচ্ছে প্রথম ধ্যান চিত্ত হচ্ছে যে এভাবে যদি হিসাব করা হয় তাহলে সব মিলিয়ে 11 প্রকার। তাইলে 11 গুণ কত হলো? 5। পেয়েছি 5। মানে এখানে বলেছে যে অন্তিম পঞ্চধ্যানের চিত্ত কিন্তু 23। অন্তিম পঞ্চম ধ্যানের চিত্ত কিন্তু 23। অন্তিম পঞ্চম ধ্যানে চিত্ত কিন্তু 23। এটা কিভাবে মিলানো যায়? পঞ্চম ধ্যান পঞ্চম ধ্যানে চিত্ত কিন্তু 23 কিভাবে মেলানো যাবে? এটা হবে যে এদিকে আমরা পাচ্ছি যে 11টা তো পেয়ে গেছি না, তো সেই 11টা গুলো যদি বাদ দিয়ে ওইভাবে হিসাব করি, 432 না, হবে না। মানে এটা ওরকম হবে না। রূপ বছরের মধ্যে কুশল, বিপাক, ক্রিয়া, এখানে হচ্ছে 3 চিত্ত। তারপরে অরূপ বছরের হচ্ছে যে ওখানে 12। তারপরে 12 আর 3 হচ্ছে 12, 13, 14, 15। তারপরে লোকোত্তর হচ্ছে 8। এই হিসেবে 23 হবে না? হয়েছে 23 এখন। হ্যাঁ, ওদিকে হচ্ছে যে 3টা কুশল, বিপাক, ক্রিয়া 3। তারপরে আর লোকোত্তরে হিসাব করলে 8, 8 এ 3 11। তারপরে 11 অরূপ বছরের চিত্তগুলো আসবে না? ওগুলা অরূপ বছরের চিত্ত যদি আসে, অরূপ বছরের চিত্ত যদি আসে, এখানে 3 4 12 হবে আবার। হ্যাঁ, 12 চিত্ত। তো 12 এর 23 না? 23 হবে। তবে হইলেও যেহেতু এগুলোকে ওদিকে পঞ্চম ধ্যানে একবার গণে ফেলছে, তো আবার এটাকে আবার উল্টো করে বলা হয়ে গেছে না জিনিসটা, তাহলে সারকগাথা সিস্টেমটা মিলে নাই। একবার পঞ্চম ধ্যানে বলা হয়ে গেছে, পঞ্চম ধ্যান ওই যে এর আগে লাইনে। তো এটা যদি একবার বলেই ফেলা হয়, তারপরে আবার এই জায়গাটাকে আবার রিপিট করে আবার 23 চিত্ত বানানো, এটা একটা জটিলতা হয়ে গেছে। তাও 23 চিত্ত এভাবে বানাইলেও কোনো ক্ষতি নাই। আর সেটা থেকেও বড় কথা হচ্ছে যে চিত্তের কোনো সীমা পরিসীমা নাই। আছে চিত্তের কোনো সীমা পরিসীমা আছে?
চিত্তের এগুলো মূল মূল কোয়ালিটিগুলো গোনা যাবে যে, কিন্তু তাদের পয়েন্ট অনুসারে যদি গণতে যাই একটা চিত্ত এগুলো গণে শেষ করা যাবে না, কত হাজার রকম হতে পারে, এগুলো আমরা একটু পরে আলোচনা করব। সার কথা শেষ। সপ্তত্রিংশ পূর্ণচিত্ত 52 বিভাগ 121 চিত্ত বুধের বিভাগ। সপ্ততিংশ পূর্ণচিত্ত 52 বিভাগ 121 চিত্ত বুধের বিভাগ। তাইলে 37 প্রকার হচ্ছে যে কোথায় গেল এটা, 37 পৃষ্ঠা হচ্ছে যে পূর্ণচিত্ত। তাহলে পূর্ণচিত্ত গুলো গুনে ফেলো। কুশলের মধ্যে 8, তারপরে রূপবচরে 5, এদিকে অরূপবচরে 4, 60। এটা হ্যাঁ 17। এটা নিচে টিকে আছে তো, একটা টিকা মধ্যে লেখা আছে। টিকাটা পরে লোকীয় 17। 121টা এখানে কিভাবে, যেটাই এখানে আমরা হিসাব হয়েছে যে 8 প্রকার, যেটা ইয়া দিয়েছি, বাদ দিয়েছি, কিন্তু এখানে 52 বিভাগ বলেছে, আবার 121 চিত্তের বুধের বিভাগ দিয়েছে, দেখে না এখানে 52 প্রকার চিত্ত থেকে কিভাবে আবার 21 প্রকার চিত্ত ওনারা গণে দিল। আর এখানে 121 প্রকার চিত্তের ওরকম কোনো ইয়েও দেন। আচ্ছা যাই হোক, পরবর্তীতে আমাদের এই অরূপবচর চিত্তগুলোকে বিভাজন করার পরে আসলে চিত্ত সংখ্যা কত দাঁড়াইয়ে যায়, টোটাল মিলে 121 প্রকার থেকে তো তখন আরো বেড়ে যাবে না? তো যদি সেভাবে যদি বেড়ে যায়, বাড়বে তো, সেভাবে আমরা একটা হিসাব করে দেখবো একবার। হ্যাঁ পরে এর পরের লাইন আমরা কি পড়তেছিলাম যে বিচার, বিতর্ক থেকে সেখানে গিয়েছিলাম বিচার। হ্যাঁ বিচার হচ্ছে বান্তে, কিন্তু ওই সমস্ত চিত্তে এবং 11 প্রকার দ্বিতীয় ধ্যান চিত্তে সর্বশুদ্ধ 66 চিত্তে উৎপন্ন হয় বিচারটা। দ্বিতীয় ধ্যান পর্যন্ত এই বিচার উৎপন্ন হয়, তৃতীয় ধ্যানে গেলে আর বিচার নাই। এবং দ্বিপঞ্চ বিজ্ঞানের মধ্যেও, দ্বিপঞ্চ বিজ্ঞানের মধ্যে বিচার আছে না কিনা নাই জানি, দীপেন বাবু আমার এখানে বলতেছি বিচার দ্বিপঞ্চ বিজ্ঞানের মধ্যে বিচার আছে কিনা নাই, উপাসক জ্ঞানেশ্বর সিংহ। এটা মনে রাখতে হবে, বিতর্ক না থাকলে বিচার কিভাবে করবে? বিতর্ক ছাড়া বিচার কোনোদিন করা যাবে না। কেন করা যাবে না বলেন তো? মন স্থির করতে হবে, বিতর্কে তো মন স্থির করাটাই কাজ বিতর্কের। হ্যাঁ, তারপর বিচার শুরু। তো সেজন্য যেহেতু আগেই আমরা দ্বিপঞ্চ বিজ্ঞানে বিতর্ক নাই দেখেছি, তো বিতর্ক যদি সেখানে নাই তাহলে সেখানে বিচারও থাকবে না,
তাহলে সেখানে 10 চিত্ত এবং বাকি রইল আবার তৃতীয় এবং চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান, এই 3 চিত্তের মধ্যেও 3 চিত্ত রিলেটেড 3 3 11 33 চিত্ত যদি 121 প্রকার হিসাব করা হয় তাহলে 33 চিত্তের মধ্যে আর এদিকে হচ্ছে যে এই 10 আর 33-এ 43 চিত্ত, 121 থেকে 43 চিত্ত বাদ গেলে কত হলো এনি? বা 60 সর্বসুদ্ধ 66 চিত্তে, 66 আর 43-এ কত? 121 থেকে 43 বাদ দিলে হ্যাঁ, এটা তো 78 হচ্ছে। 78 আছে। দ্বিপঞ্চবিজ্ঞানে বিচার থাকবে? মানতে 54 প্রকার কামবচর চিত্ত, ওইখানের সাথে 11 প্রকার দ্বিতীয় ধ্যান চিত্ত যোগ হলে 66 হয়ে যাচ্ছে। তো তো দ্বিতীয় কামবচর চিত্ত 54 প্রকার না? মধ্যে তোমার প্রথম ধ্যান চিত্তের মধ্যে বিতর্ক ছিল না? না, ছিল না। প্রথম ধ্যান চিত্তে বিতর্ক ছিল, বিচার ছিল না? ছিল নাকি ছিল না? প্রথম ধ্যানে তো ছিল। তাহলে দ্বিতীয় ধ্যান চিত্তে বিতর্ক আছে না? দ্বিতীয় ধ্যান চিত্তে বিতর্ক নেই। নাই, আছে তো। আচ্ছা, না, দ্বিতীয় ধ্যান চিত্তে বিতর্ক না, বিচার আছে তো, বিচার। এখন আমরা বিচারের হ্যাঁ, বিচারের কথা। তো বিচার যদি এই দুইটা 11 দুগুণা 22 চিত্তের মধ্যে বিতর্ক আছে, 22 চিত্তের মধ্যে, তারপরে ওইদিকে 22 আর 22 আর 10-এ 32, 121 প্রকার চিত্ত থেকে 32 বিয়োগ হইলে হ্যাঁ হ্যাঁ এখানে ওই এই সমস্ত চিত্ত বলতে 40 প্রকার কামবচর চিত্ত এগুলো বলছেন, বুঝেছে না? ওই সমস্ত চিত্ত বলতে দ্বিপঞ্চ বিজ্ঞান এবং কামবচর চিত্তসমূহের মধ্যে 11 প্রকার প্রথম ধ্যান চিত্তে। তাইলে এই ক্ষেত্রে প্রথম ধ্যান এবং দ্বিতীয় ধ্যান চিত্তে 11 দুগুণা 22 হবে। এবার ওই জায়গাতে 11 লেখা আছে, এখানে 22 হবে। আর কামবচর চিত্ত হচ্ছে যে কত? 54। কামবচর চিত্ত কত যে এনি? 44। 44-এ আর 22-এ কত? 54 আর 22-এ 76 হলে তো এটা তো মিলতেছে না। 60 চিত্ত উৎপন্ন হয় বলতেছে, এটা মিলে নাই। দ্বিপঞ্চ বিজ্ঞান বর্জিত হলেও কি কামবচর চিত্ত 54 প্রকার হবে দিদি? না, 46 হয়ে যাবে। কামবচর 54 প্রকার, এখান থেকে দ্বিপঞ্চ বিজ্ঞান 10টা বাদ দিতে হবে, বাদ দিয়ে পুনরায় আবার 11 প্রকার ধ্যান চিত্ত যোগ করতে হবে। 11 প্রকার না, তাহলে 22 প্রকার। 22 প্রকার। এখানে তো 22 প্রকার তো বলে নাই 3 নাম্বার এটাতে। না বললে কি হয়েছে? বিচার প্রথম ধ্যান এবং দ্বিতীয় ধ্যানে আছে, তাহলে 22।
আচ্ছা যাই হোক, বিচার নিয়ে কালকে ইয়ে করবো। মানে এটা যদি 11 প্রকার হয়, মানে 22 প্রকার না হয়, যদি 11 প্রকার হয়, তাহলে এই লেখাটার সাথে মিলবে। 11 প্রকার যেটা হলে মিলবে, কিন্তু হ্যাঁ, 11 প্রকার তো না। প্রথম ধ্যান চিত্ত যদি তাহলে 11 প্রকার হয়, তাইলে এখানে আমরা দেখতেছি যে বিচার প্রথম ধ্যানীয় আছে, দ্বিতীয় ধ্যানীয় আছে, আছে না? তাহলে 11 দুগুণা 22 চিত্তের মধ্যে বিচার আছে না? যদি থাকে তাহলে এখানে 22 চিত্ত, আর ওদিকে কামবচর চিত্ত হচ্ছে যে 54 প্রকার। তো 54 প্রকারের থেকে যদি 10টা দ্বিপঞ্চ বিজ্ঞান 10টা যদি বাদ যায়, তাহলে 46 আর 22 66 এবারে না মিলতেছে। কিরে এতক্ষণ এগুলো গড়বড় হচ্ছে কেন শুধু শুধু? এনি এখন মিলছে, ঠিক আছে? ঠিক আছে, বাকিটা কালকে আলোচনা করবো আরো। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আজকে এমনি হিসাব নিকাশ করতেছি, আপনারা ভয় পাওয়ার কিছু নাই। অনেকে ভয় পেয়ে যাচ্ছেন হয়তো, কি আবার হিসাব নিকাশ শুরু হয়ে গেল এখানে। হ্যাঁ, এমনি আছে, হিসাব নিকাশের ব্যাপার আছে। এটা তো এমনি পড়ে গেলাম, কিন্তু আমার সঙ্গে এটা বিষয়টা মিলল না, এরকম হলে হবে না। এই বইগুলো ভুল করতেও পারে না, ভুল করলেও ধরা খেয়ে যাবে। যে কোনো পাঠক পড়লে এগুলো ধরে ফেলতে পারবে, কারণ মিলবে না, হিসাব শেষ পর্যন্ত গিয়ে মিলবে না, অঙ্কের মতো ব্যাপার। তো যাই হোক, সেটা ছাড়াও এমনি আমাদের আলোচ্য বিষয় আছে, পরে আমরা ক্রমান্বয়ে এগুলো আলোচনা করব। এরকম কোনো ক্লাসের মধ্যে সবসময় যে ভালো লাগবে এরকম না, প্রত্যেকটা ক্লাস যে আপনি নিতে পারবেন বা ভালো লাগবে এরকম না, আর আমাদেরও যে প্রত্যেকটা ক্লাস আমাদেরও যে ভালো লাগে এমনও না। তথাপিও মনের বিরুদ্ধেও আমরা এটা একটা ধারাবাহিকতা করে যাই। আমাদের চিত্ত দীর্ঘদিন যাবৎ পাপ করেছে, পাপে রমিত হতেই পছন্দ করে চিত্ত, অকুশলে রমিত হতেই পছন্দ করে, এটা চিত্তের নিয়ম। আর পুণ্যটা আমরা জোর করে করাই। যারা দীর্ঘদিন যাবৎ পুণ্যকর্ম করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তাদের আর জোর করে করতে হয় না। যেমন আপনাদের বন্দনা করতে করতে সকাল সন্ধ্যা যারা বন্দনা করেন, এটা একটা রীতি রেওয়াজ হয়ে গেছে। আপনি জোর করতে হয় না চিত্তকে, নিজে নিজে ওটা টাইম হইলেই বন্দনা করতে চলে যায়। যারা ধ্যান করতে করতে যাদের অভ্যাস আছে, তারা প্রত্যেক দিন নির্দিষ্ট ধ্যানের যখন সময় হয়, তারা ধ্যানে বসে যায়। ঠিক এখানে আমরা যখন এই অভিধর্ম আমরা দীর্ঘদিন যাবৎ পড়ে আসছি, যাদের আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা প্রত্যেক দিন এই সময়টা আসলে আমাদের এই ইচ্ছাটা উৎপন্ন হয়ে যায় অটোমেটিকভাবে। যখন এই পুণ্য অভ্যাসে যখন মানুষ অভ্যস্ত হয়ে যায়, তখন তাদেরকে পুণ্যবান মানুষ বলা হয়, শীলবান মানুষ বলা হয়, গুণী মানুষ বলা হয়। এই অভ্যাসটাকে যারা একটা আচারের সঙ্গে মিশিয়ে ফেলেন। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আমরা তো প্রতিনিয়তই আসলে দানের উপরে নির্ভরশীল থাকি। দান গ্রহণ করেই আমাদের সমস্ত জীবন, যেদিন থেকে আমরা প্রবুজ্জা গ্রহণ করি, গৃহবাস ছেড়ে গৈরিক বসন ধারণ করি, গৈরিক জীবনযাপন করি, সেদিন থেকেই আমরা পরের উপরে নিবদ্ধ করে আমাদের জীবনযাপন চলিত হয়। সুতরাং প্রত্যেক দিনই আমরা দান গ্রহণ করি, তথাপিও কিছু কিছু দান আসলে খুবই ভাবিত করে আমাদেরকে সবসময়। আমরা প্রায় বিহারের মধ্যে থাকলে গরু যদি বাছুর দেয়, যেদিন থেকে তারা খাওয়ার জন্য চিন্তা করবে, তারা খাওয়ার আগে বাঁধাদের জন্য দুধ নিয়ে যায়। হ্যাঁ, এই জাতীয় অগ্রে ফল,
অগ্রে ভাত খাওয়া শুরু করার আগে প্রথম ভাতগুলো ভান্তেদেরকে দেওয়া, এই জাতীয় দানগুলো যখন পাই তখন মনের মধ্যে আলাদা একটা বিষয় উৎপন্ন হয়। তাদের ঘরে তাদের সন্তানরা, তাদের মা বাবারা কত আপন, কত প্রিয়। সেই আপন প্রিয় থেকেও আরো বেশি আপন, আরো বেশি শ্রদ্ধার করে ভেবে নেয় ভান্তেদেরকে। অনেকেই আছেন চাকরিতে নতুন জয়েন করলে প্রথম মাসের বেতন দিয়ে ভান্তেকে পূজা করা, শ্রদ্ধা করা, সম্মান করা, এরকমও আমরা সমাজের মধ্যে দেখি। তো এই দানগুলো যখন পাই আমাদের একটা বিষয় বিবেক নাড়া দেয় যে আসলে আমরা তাদেরকে তো কিছু দিই না এই জাতীয় পার্থিব কোনো বিষয়, কিন্তু তারা আমাদেরকে কেন দেয়? আমাদেরকে এই সব ব্রহ্মচারী হওয়ার জন্যে, সব ব্রহ্মচর্য রক্ষা করার জন্যে এবং ন্যায় আচারী হওয়ার জন্যেই এই দানটা দেয়। এই বিবেক তাড়িত হয়ে আমরাও মহাকুশলে আপ্লুত হই, মহাকুশলে জীবনযাপন করার জন্যে আমাদের চিত্ত স্থির হয়। অকুশলে ধাবিত হতে চায় না চিত্ত, বা আমরা নিজেকে সেভাবে প্রোটেক্ট করি। তাহলে একদিকে দান দিলেন, এতে আপনার পুণ্য হলো, আবার সেই দান ভান্তেকে এভাবে চিত্তজগৎ থেকেই উন্নত করে যদি হয় সেটা মহিয়ান হয়, মহা ফলদায়ী হয়। আমাদের একজন উপাসিকা তিনি তার সন্তানকে উদ্বুদ্ধ করে এভাবে দান দিয়েছেন। তিনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক, বিশেষ করে আমার প্রতি কৃতজ্ঞ হয়ে এভাবে দানাদি কার্য সম্পাদন করেছেন আজকে। তো উপাসিকা তথা উপাসিকার ছেলের সর্ববিধ জয়মঙ্গল কামনা করছি। আমাদের ক্লাসের সকলের পক্ষ থেকেও তাদের পরিবারের সকলের জয়মঙ্গল শ্রীবৃদ্ধি কামনা করছি। এবং ওই ছেলের সঙ্গেও আমি এই কথাই বলেছি, আসলে এই সময়ে এসে দুর্লভ মা লাভ করা, জ্ঞানী মা লাভ করা, শীলবান গুণবতী মা লাভ করা এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। তুমি যেটা পেয়েছো, ছেলের সঙ্গে সেই কথাগুলো আমার হয়েছে। তা আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে এভাবে উত্তম রূপে মোটিভেশন দেওয়ার জন্য, মানে পথ নির্দেশনা, দিক নির্দেশনা। সমস্যা হইলে তখন আপনি সমাধান করতে যাবেন, এটা সম্ভব না। ছোটবেলা থেকেই ওকে সেভাবে গড়ে তুলতে হয়। এখানে মার দায়িত্ব অপরিসীম, মায়ের ভূমিকা অপরিসীম, এগুলো বলে বোঝানোর মতো না। সুতরাং আমাদের প্রত্যেকটা মাকেই, প্রত্যেকটা বাবাকেই এভাবে সচেতন এবং সাবধানী হতে হবে যেন আমার আজকে যে দান করেছে সেই উপাসকের মতো হয়। আমার খুব ভালো লেগেছে বিষয়টা এবং আমার হৃদয় নাড়া দিয়েছে, তাই কথাটা এখানে উপস্থাপন করেছি। তো পরিশেষে যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদের সকলকে এই পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারের প্রত্যয়াদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এবং এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এইরূপ সাধু কামনা পোষণ করে সকল প্রাণীর সুখ সমৃদ্ধি মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 বন্দামি ভান্তে তারাতেনা পাতাং সাপাং অপরাধং কমাতো মে বন্তে দোতি আম্পে ওকাশা বন্দামি ভান্তে তারাতেনা পাতাং সাপাং অপরাধং কমাতো মে বন্তে তাতি আম্পে ওকাশা বন্দামি ভান্তে তারাতেনা পাতাং সাপাং অপরাধং কমাতো মে বন্তে। সাধু অভিবদনশীলচ্চ নিচ্ছং বড্ডপচৈনু চত্বরো ধম্ম বড্ডন্তি এইবন্ন সুখং বলং আয়ুরারোগ্য সম্পত্তি সগ্গ সম্পত্তি মেব চেতো নিব্বাণ সম্পত্তি ইমেনাতে সমিজ্জতু তে। সাধু সাধু সাধু।